हेलो फ्रेंड्स, तो आज के भिडियोते देखे नेब क्लजेस श्रेणी विभाग बा टाइप्स अफ क्लजेस। तो এই ক্লজকে দু ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে মেইন ক্লজ আর একটা হচ্ছে সাব ক্লজ। এই দু ভাগে ভাগ করা হয়েছিল। এখন মেইন ক্লজের আরো কিছু নাম ছিল, যেরকম প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সাব ক্লজের নাম ছিল কি সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। তো এই মেইন ক্লজকে আর ভাগ করা হচ্ছে না, মেইন ক্লজই থাকছে। কিন্তু এই যে সাব ক্লজ আমরা দেখতে পাচ্ছি, এই সাব ক্লজকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। কত ভাগে? তিন ভাগে। প্রথম ভাগটা কি? প্রথম ভাগের নাম হচ্ছে নাউন ক্লজ, দু নম্বর ভাগ হলো অ্যাডজেক্টিভ ক্লজ, আর তিন নম্বর ভাগ হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তাহলে ক্লজের ভাগগুলো আমরা দেখলাম। প্রথমে মেইন ক্লজ, তারপরে কি সাব ক্লজ। ক্লজকে তাহলে মূলত দু ভাগে ভাগ করা হচ্ছে, মেইন ক্লজ আর সাব ক্লজ। সাব ক্লজকে কয় ভাগে ভাগ করা হয়? সাব ক্লজকে তিন ভাগে ভাগ করা হয়, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। দেখো অ্যাডজেক্টিভ ক্লজের আর একটা নাম আছে, তার নাম হলো রিলেটিভ ক্লজ। আর অ্যাডভার্ব ক্লজেরও আর একটা নাম আছে, যেটা অ্যাডভার্ব ক্লজ, সেটাই হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝতে পারলাম? তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আজকে আমরা আলোচনা করব নাউন ক্লজকে নিয়ে। নাউন ক্লজ কাকে বলে, নাউন ক্লজ কোথায় বসে, ইত্যাদি ইত্যাদি। তাহলে নাউন ক্লজ কাকে বলে? যে ক্লজ নাউন বা প্রোনাউনের পরিবর্তে বসে তাকে বলা হচ্ছে নাউন ক্লজ। এক কথায় তাহলে নাউন বা প্রোনাউনের পরিবর্তে যে ক্লজ বসে তাকে বলছে নাউন ক্লজ। তাহলে নাউন বা প্রোনাউন কোথায় বসে? নাউন বা প্রোনাউন বসে সাবজেক্টের ঘরে, নাউন বা প্রোনাউন বসে অবজেক্টের ঘরে, নাউন বা প্রোনাউন বসে কমপ্লিমেন্ট হিসেবে। তার মানে যেখানে সাবজেক্ট বসে, যেখানে অবজেক্ট বসে বা যেখানে কমপ্লিমেন্ট বসে, তার পরিবর্তে যদি কোনো ক্লজ বসে যায় তখন সেটা নাউন ক্লজ। তাহলে এদিক থেকেও আমরা মনে রাখতে পারি। কিভাবে? এক, নাউন বা প্রোনাউনের পরিবর্তে যে বসে তাকে বলে নাউন ক্লজ। এখন নাউন বা প্রোনাউন বসে কোথায়? সাবজেক্টের ঘরে, অথবা অবজেক্টের ঘরে, অথবা কমপ্লিমেন্ট হিসাবে। কে বসে? নাউন বা প্রোনাউন। কিন্তু সেখানে সাবজেক্টের ঘরে নাউন বা প্রোনাউন না বসে যদি কোনো ক্লজ বসে যায় তখন তাকে বলা হবে নাউন ক্লজ। অবজেক্টের ঘরে কোনো নাউন বা প্রোনাউন না বসে যদি তার পরিবর্তে গোটা গোটা একটা ক্লজ বসে যায় তখন তাকে বলা হবে নাউন ক্লজ। যেখানে কমপ্লিমেন্ট বসার কথা, সেই কমপ্লিমেন্ট না বসে তার পরিবর্তে যদি কোনো ক্লজ বসে যায় তখনও সেটা নাউন ক্লজ। বা বলতে পারি আরো একটা উপায় আছে। দেখো সাবজেক্ট বার করার নিয়ম কি? ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কি বেরোয়? সাবজেক্ট বেরোয়। কিন্তু কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যদি সাবজেক্ট না বেরিয়ে তার উত্তর কোনো ক্লজ বেরোয়, তার মানে সে সাবজেক্টের জায়গা দখল করেছে। তার মানে কে বা কারা দিয়ে প্রশ্ন করলেও যদি কোনো ক্লজ তার উত্তর হয় তখনও কিন্তু সেটা নাউন ক্লজ। আবার অবজেক্ট বার করা হয় কি দিয়ে? কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি কোনো উত্তর বেরোয় তখন সেটাকে অবজেক্ট বলে। কিন্তু কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি অবজেক্ট না বেরিয়ে যদি কোনো ক্লজ তার উত্তর হয় তার মানে সেটা কি? অবজেক্ট। তার মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর বেরোয় কোনো ক্লজ তখনও তাকে নাউন ক্লজ বলবো। আর কমপ্লিমেন্ট কি না? বি ভার্ব। বি ভার্বের পরে বাক্যে সাবজেক্ট অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা যা কিছু তথ্য বলা হলো সেটা হলো কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট হিসাবে বি ভার্বের পরে যদি কোনো ক্লজ বসে তখনও কিন্তু সেটা নাউন ক্লজ। তাহলে দেখো কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যদি কোনো ক্লজ তার উত্তর বেরোয় সেটা সাবজেক্টের ঘরে বসছে, তার মানে সেই ক্লজটা, সেই কারণে সেটা নাউন ক্লজ। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে বেরোয় অবজেক্ট, অবজেক্টের ঘরে যদি কোনো ক্লজ বসছে
তাহলেও সেটা নাউন ক্লজ। বি ভার্বের পরে কি বসে? কমপ্লিমেন্ট বসে। কিন্তু যদি কোনো ক্লজ বসে যায় কমপ্লিমেন্টের জায়গায় তখনও কিন্তু সেটা নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজ বার করার তিনটা উপায় আছে। এক নম্বর উপায় কি? নাউন বা প্রোনাউন যেখানে বসে তার পরিবর্তে যদি কোনো ক্লজ বসে থাকে তখন সেটা নাউন ক্লজ। সেই কথাটাকে ঘুরিয়ে যখন বলবো, নাউন বা প্রোনাউন বসে কোথায়? সাবজেক্টের ঘরে বসে, অবজেক্টের ঘরে বসতে পারে, কমপ্লিমেন্ট হিসাবে বসতে পারে। তাহলে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট এই তিনটা ঘরই যখন দখল করবে কোনো ক্লজ, অর্থাৎ সাবজেক্টের জায়গা বা অবজেক্টের জায়গা বা কমপ্লিমেন্টের জায়গা যদি কোনো ক্লজ দখল করে থাকে তখনও সেটাকে বলবো নাউন ক্লজ। আবার এই দুটোর মধ্যে কোনোটাই যদি না বুঝতে পারছি তখন সিম্পলি ভার্বকে কে দিয়ে প্রশ্ন করো, অথবা কারা দিয়ে প্রশ্ন করো, অথবা কি দিয়ে, অথবা কাকে দিয়ে, অথবা বিয়ের পরে যদি কোনো ক্লজ বসছে তখন সেই ধরনের ক্লজগুলোকে কি বলা হচ্ছে? নাউন ক্লজ। তিনটাই কিন্তু একই কথা বললাম, কিন্তু তিন রকম ভাবে ঘুরিয়ে। এখনো যদি মাথায় না ঢুকেছে কোনো অসুবিধা নেই, পরের উদাহরণগুলো দেখলে কিন্তু ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে উদাহরণ দেখা যাক। দেখো ফার্স্ট এক্সাম্পল দেখো, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল। সে যে সৎ এটা সবার জানা। তাহলে ক্লজটাকে ভাগ করে নিই প্রথমে। দ্যাট হি ইজ অনেস্ট এটা একটা ক্লজ, ইজ নোন টু অল এটা একটা ক্লজ। দ্যাটের পরে যেটা আছে এটা কি? এটা সাব ক্লজ। আর ইজ নোন টু অল এটা কি? এটা হলো মেন ক্লজ। দেখো কোনটা সবার জানা? সে যে সৎ এটা সবার জানা। তাহলে এখানে দ্যাট হি ইজ অনেস্ট এখানে কার ঘরে বসছে? সাবজেক্টের ঘরে বসছে। যে ক্লজ সাবজেক্টের ঘরে বসে তাকে কি বলে? নাউন ক্লজ। সাবজেক্টের ঘরে কার বসার কথা ছিল? সাবজেক্টের ঘরে বসার কথা ছিল কোনো নাউন বা কোনো প্রোনাউন। কিন্তু কোনো নাউন বা প্রোনাউন না বসে সাবজেক্টের ঘরে যখন কোনো ক্লজ বসে যায় তখন সেই ক্লজটাকে বলা হচ্ছে নাউন ক্লজ। কি ক্লজ? নাউন ক্লজ। নাউন ক্লজ অবশ্যই সাব ক্লজেরই একটা ভাগ। তাহলে সাবজেক্টের ঘর যে দখল করে সে হলো নাউন ক্লজ। তাহলে এখান থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হলো যে একটা ভার্বের, একটা ক্রিয়াপদের সাবজেক্ট হিসেবে বসতে পারে কে? সেটা হলো নাউন ক্লজ। তাহলে সাবজেক্ট অফ এ ভার্ব, একটা ক্রিয়াপদের সাবজেক্ট হিসেবে বসতে পারে নাউন ক্লজ। এখান থেকে জানলাম। এর পরেরটা দেখো, হোয়েন হি উইল কাম কখন সে আসবে সেটা অনিশ্চিত, ইজ আনসার্টেন, অর্থাৎ তার আসার টাইমটা অনিশ্চিত। যে টাইমটাতে সে আসবে, যখন সে আসবে সেটা অনিশ্চিত। তাহলে হোয়েন হি উইল কাম, হোয়েনের পরে আছে তাই এটাকে বলবো সাব ক্লজ। বাদ বাকি যেটা পড়ে থাকলো সেটা মেন ক্লজ। আমাদের এখন বার করতে হবে সাব ক্লজের এটা কোনটা না, যখন সে আসবে তার আসার যে টাইমটা সেটা অনিশ্চিত। কোনটা অনিশ্চিত? তার আসার টাইমটা। তাহলে এখানে কার ঘর দখল করেছে এই ক্লজটা? সাবজেক্টের ঘর দখল করেছে। কার ঘর? সাবজেক্টের ঘর দখল করেছে। সাবজেক্টের ঘর দখল যে করে সে কি হয়? সে নাউন ক্লজ হয়। বুঝতে পারলাম? তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট অফ এ ভার্ব হিসেবে বসছে হোয়েন হি উইল কাম। কিন্তু পরেরটাতে দেখে নেব, আই নো হোয়েন হি উইল কাম, আমি জানি কখন সে আসবে, বা আমি জানি যখন সে আসবে। তাহলে আই নো এখান থেকে এতটা পর্যন্ত একটা, হোয়েন হি উইল কাম যখন সে আসবে এখান থেকে এটা একটা, ওয়েন হি উইল কাম এটা একটা ক্লজ, এবং এটা কি ক্লজ? এটা অবশ্যই সাব ক্লজ হবে। কেন সাব ক্লজ বলছি একে? কারণ এই যে হোয়েন দিয়ে শুরু হয়েছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, হোয়েনের পরে যে ক্লজটা থাকবে সেটা হলো সাব ক্লজ। তাহলে এটা বাদ বাকি যেটা পড়ে থাকলো সেটাকে সে মেন ক্লজ। তাহলে এটা যদি সাব ক্লজ হয় এর ভাগগুলো আবার দেখে নিতে হবে, এটা সাব ক্লজের কোন ভাগ। তাহলে আমি জানি, ভার্ব কোনটা? এই যে জানি। এবার একে প্রশ্ন করো, কি জানি? না হোয়েন হি উইল কাম, যখন সে আসবে সেটা জানি। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে বেরোয় কি? অবজেক্ট। অবজেক্টের ঘর দখল করে কি? অবজেক্টের ঘরে বসে কোনো নাউন বা প্রোনাউন। কিন্তু এখানে কি বসছে? এখানে নাউন বা প্রোনাউন না বসে একটা ক্লজ বসে গেছে। তাহলে যে সাব ক্লজ
অবজেক্টের ঘর দখল করবে বা নাউনের ঘর দখল করবে বা প্রোনাউনের ঘর দখল করবে তাকে কি বলা হবে? তাকে নাউন ক্লজ বলা হবে। তাহলে অবজেক্টের ঘর দখল করলে নাউন ক্লজ, নাউন বা প্রোনাউনের জায়গা যখন কোনো ক্লজ নিয়ে নেয় তখনও নাউন ক্লজ। তাহলে দুদিক থেকে আমরা জেনে গেলাম। প্লাস কি দিয়ে প্রশ্ন করেছি, কি দিয়ে প্রশ্ন করলেও যেটা বেরোয় সেটা অবজেক্ট, কিন্তু সেখানে যদি অবজেক্ট না থেকে কোনো ক্লজ থাকে তখন সেই ক্লজকে বলা হবে নাউন ক্লজ। এই যে এখানে আমরা দেখেছিলাম অলরেডি, নাউন ক্লজ কখন হয়? নাউন বা প্রোনাউনের জায়গা দখল করলে, সাবজেক্ট বা অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসেবে বসলে, কে বা কারার প্রশ্ন উত্তর দিলে, কি বা কাকের প্রশ্নের উত্তর দিলে। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পেলাম সেটা কি না, এখানে কিন্তু ব্যবহার হয়েছে কি হিসাবে না, অবজেক্ট অফ এ ভার্ব। তাহলে ক্লজ কোথায় বসে? প্রথমেরটাতে, প্রথম দুটোতে কি দেখলাম? সাবজেক্ট অফ এ ভার্ব হিসেবে। আবার 3 নম্বর দাগে যেটা দেখলাম সেটা হচ্ছে অবজেক্ট অফ এ ভার্ব হিসেবেও নাউন ক্লজ বসে। নেক্সট পরের কোশ্চেনটা কি আছে? প্রথমে হি কি? সাবজেক্ট, সেড সমাপিকা ক্রিয়া, ফাইনাইট ভার্ব। হি সেড পর্যন্ত একটা ক্লজ হয়ে গেল। দ্যাট হি উড গো, সে বলেছিল যে সে যাবে। তাহলে এখানে হিটা সাবজেক্ট, উড গো সমাপিকা ক্রিয়া, দুটো ক্লজ হয়ে গেল। প্রথম ক্লজ, দ্বিতীয় ক্লজ। দুটো ক্লজের মধ্যে সাব ক্লজ কোনটা, মেন ক্লজ কোনটা? দেখো এখানে হি সেড একা একা বসতে পারবে, তাই এটা মেন ক্লজ। দ্যাট হি উড গো, দ্যাটের পরে সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে আছে, তাহলে এটাকে সাব ক্লজ বলবো। কিন্তু সাব ক্লজের কোন ভাগ এটা? দেখো দ্যাট হি উড গো, হি সেড সে বলেছিল। যদি প্রশ্ন করি কি বলেছিল, কি দিয়ে প্রশ্ন করলে বেরোয় কে? কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বেরোয়। অবজেক্টের ঘরে বসে কে? অবজেক্টের ঘরে বসে কোনো নাউন বা কোনো প্রোনাউন। কিন্তু এখানে কোনো নাউন বা প্রোনাউন না বসে কি বসছে? কোনো নাউন বা প্রোনাউনের পরিবর্তে এখানে বসছে একটা ক্লজ। তাহলে যে সাব ক্লজ কোনো নাউন বা প্রোনাউনের পরিবর্তে বসে তাকে কি বলে? তাকে বলে নাউন ক্লজ। যে ক্লজ অবজেক্টের ঘর দখল করে তাকে কি বলে? নাউন ক্লজ। যে ক্লজ কি এর উত্তর দেয় তাকে কি বলে? নাউন ক্লজ। তাহলে দ্যাট হি উড গো অবজেক্ট, তাহলে দ্যাট হি উড গো এখানে অবজেক্ট, কার অবজেক্ট না অবজেক্ট অফ এ ভার্ব, একটি ক্রিয়াপদের অবজেক্ট হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে এবং এটাকে বলা হচ্ছে নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজ সাবজেক্ট অফ এ ভার্ব এবং অবজেক্ট অফ এ ভার্ব এই দুরকম ভাবে বসতে পারে, দেখে নিলাম। পরের কোশ্চেনটা দেখি, আই নো নাথিং অফ হোয়াট হি উইল ডু। আগে সাব ক্লজ এবং মেন ক্লজকে ভাগ করে নিই। আই নো নাথিং অফ হোয়াট হি উইল ডু, তাহলে এখানে আই নো নাথিং অফ পর্যন্ত একটা, হোয়াট হি উইল ডু আর একটা ক্লজ, এটাও একটা ক্লজ, এটাও একটা ক্লজ। দেখো হোয়াটের পরে অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে ছিল বলে এটা সাব ক্লজ, আর আই নো নাথিং অফ এটা তাহলে মেন ক্লজ। এই সাব ক্লজ মেন ক্লজের মধ্যে মেন ক্লজের তো কোনো ভাগ নেই আর, কিন্তু সাব ক্লজের ভাগ আছে। সাব ক্লজের যেহেতু ভাগ আছে তাহলে সাব ক্লজের নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে কোন ভাগটা এটা? দেখো আমি জানি না, আই নো নাথিং অফ, আমি জানি না কোনো কিছু, হোয়াট হি উইল ডু সে কি করবে। তাহলে এখানে আমি জানি না, এখানে কিন্তু অবজেক্ট হিসেবে কি জানি না, সে কি করবে সেটা জানি না। তাহলে এখানে কিন্তু অবজেক্ট হিসেবে বসছে কে? হোয়াট হি উইল ডু। কেন কি দিয়ে প্রশ্ন করলো? কি জানে না, না হোয়াট হি উইল ডু সে যা করবে সেটা জানে না, সে কি করবে সেটা জানে না, তাহলে অবজেক্ট হিসেবে বসছে। অবজেক্ট হিসেবে যে বসে সে কে? অবজেক্ট হিসেবে যে বসে তাকে বলে নাউন ক্লজ। কি ক্লজ? নাউন ক্লজ। কিন্তু এখানে অবজেক্টটা কার? ভার্বের। আই নো নাথিং অফ, আমি কিছুই জানি না। এই যে অফ কথাটা আছে না, অফ, তাহলে অফ একটা প্রিপোজিশন। যখন প্রিপোজিশনের পরে অবজেক্টটা বসছে তখন সেই অবজেক্টকে বলা হবে অবজেক্ট অফ এ প্রিপোজিশন। তাহলে এই যে নাউন ক্লজটা হলো এটা কি হিসেবে বসলো না অবজেক্ট অফ এ ভার্ব নয় প্রিপোজিশন, যেহেতু প্রিপোজিশনের পরে আছে। বুঝতে পারলাম? এই হচ্ছে ব্যাপার, এই হলো গল্প।
তাহলে এখানে আমরা দেখলাম অবজেক্ট অফ এ প্রিপোজিশন হিসেবেও বসছে কে, নাউন ক্লজ। নেক্সট কোশ্চেন আছে, ইট ডিপেন্ডস অন, এটা নির্ভর করে, হাউ হি বিহেভস, কিভাবে সে আচরণ করছে তার উপর ডিপেন্ড করছে। তাহলে এখানে যদি ভাগ করে দিই, ইট ডিপেন্ডস অন হাউ হি বিহেভস, এখানে সাবক্লজ আর মেন ক্লজকে ভাগ করে দিই, হাউ এর পরে যেটা থাকলো সেটা সাবক্লজ, আর ইট ডিপেন্ডস অন বাকি যেটা পড়ে থাকলো এটা হয়ে গেল মেন ক্লজ, আর হাউ হি বিহেভস এটা হয়ে গেল সাবক্লজ। সাবক্লজ আর মেন ক্লজের মধ্যে মেন ক্লজের তো কোনো ভাগ নেই, কিন্তু সাবক্লজের ভাগ আছে। তাহলে সাবক্লজের এটা কোন ভাগ? দেখো নির্ভর করছে কিভাবে সে আচরণ করছে তার উপরে। তো দেখো এখানেও কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, কোনটা? হাউ হি বিহেভস। কিন্তু কোশ্চেন, অবজেক্ট কার অবজেক্ট? না, অবজেক্ট অফ এ প্রিপোজিশন, ভার্ব নয় কিন্তু এখানে, অবজেক্ট অফ এ প্রিপোজিশন। কেন অবজেক্ট অফ এ প্রিপোজিশন বললাম? কারণ এখানে অন আছে। কি আছে? অন আছে, অন। তো অন প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যেহেতু অবজেক্টটা আছে তাই অবজেক্ট অফ এ প্রিপোজিশন বলবো। কি বলবো? অবজেক্ট অফ এ প্রিপোজিশন। বা বলতে পারি প্রিপোজিশনের অবজেক্ট। কি বলতে পারি? প্রিপোজিশনের অবজেক্ট। অবজেক্ট অফ এ প্রিপোজিশন মানে প্রিপোজিশনের অবজেক্ট। দ্যাট ইজ হোয়াট উই এক্সপেক্টেড, এটা হলো সেটা যেটা আমরা আশা করেছিলাম। দেখো এখানে দ্যাটটা কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন নয়, ওটা হলো, এটা প্রোনাউন, এটা কনজাংশন নয়। এখানে দ্যাট প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। কি প্রোনাউন? না, প্রোনাউন যদি বলা হয় এটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নির্দিষ্ট করে বোঝাতে যে প্রোনাউনকে ব্যবহার করা হয় তাকে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। একে ভুল করে কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন ধরে নিলে হবে না। সাবঅর্ডিনেটিং কনজাংশন এখানে কোনটা? এই যে হোয়াট উই এক্সপেক্টেড, তাহলে এটা হয়ে গেল সাব ক্লজ। আর এদিকে দ্যাট ইজ, এটা কি? এটা হয়ে গেল মেন ক্লজ। এখানে যদি লক্ষ্য করো ইজ আছে, ইজ কি ভার্ব বলো তো? ইজ হলো বি ভার্ব। তো বি ভার্বের পরে যেটা বসছে সেটা কমপ্লিমেন্ট। সেটা কি? কমপ্লিমেন্ট। তাহলে বি ভার্বের পরে যদি কোনো সাবক্লজ থাকে তখন তাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। কি বলা হচ্ছে? কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট হিসেবে যখন কোনো ক্লজ বসে তখনও তাকে বলা হয় নাউন ক্লজ। কি ক্লজ? নাউন ক্লজ। কমপ্লিমেন্ট কেন বলা হয়? বলছে দ্যাট ইজ, এটা হলো সেটা যেটা আমরা আশা করেছিলাম, তাহলে দ্যাটকে বর্ণনা করছে, অর্থাৎ বাকি অর্থটাকে কমপ্লিট করছে হোয়াট উই এক্সপেক্টেড এই ক্লজটার দ্বারা, তাই একে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হিসেবে যে ক্লজ বসে তাকে বলে নাউন ক্লজ। নাউন ক্লজ। তাহলে এখানে এই নাউন ক্লজটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? না, কমপ্লিমেন্ট টু এ ভার্ব। কি হিসাবে? তাহলে কি হিসাবে ব্যবহৃত হলো? কমপ্লিমেন্ট টু এ ভার্ব। একটি ভার্বের কমপ্লিমেন্ট। কোন ভার্ব? না, বি ভার্ব। কোন ভার্ব? বি ভার্ব। হয়েছে ইজ কি ভার্ব? বি ভার্ব। তাহলে বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবেও নাউন ক্লজ বসলো। নেক্সট, দ্য ট্রুথ ইজ, সত্যটা হলো হি ইজ ইল, সে অসুস্থ। তাহলে এখানে দেখো দ্য ট্রুথ ইজ কথাটা এতটা পর্যন্ত একটা ক্লজ, হি ইজ ইল এটা একটা ক্লজ। দেখো হি ইজ ইল, ট্রুথটা হলো যে সে অসুস্থ। সত্যটা কি? সত্যটা হলো যে সে অসুস্থ। এখানে দ্যাট লুকানো আছে, উজ্জ আছে, তাই দ্যাটের পরে এই লুকানো দ্যাটের পরে যেটা থাকবে সেটা কি? সাবক্লজ। তুমি বাক্যটা যদি পড়ে দেখো, দ্য ট্রুথ ইজ দ্যাট হি ইজ ইল, সত্যটা হলো যে সে অসুস্থ, এরকম। তাহলে এখানে দ্যাট লুকানো আছে, তাই দ্যাটের পরে যে ক্লজটা সেটা কি? সাবক্লজ। দ্য ট্রুথ ইজ এটা কি? মেন ক্লজ। এখন ইজটা কি ভার্ব? ইজটা হলো বি ভার্ব। বি ভার্বের পরে যদি কোনো সাবক্লজ বসে তখন সেটা কমপ্লিমেন্ট এবং নাউন ক্লজ সেই হিসাবে। তাহলে এখানে নাউন ক্লজ কি হিসাবে হলো? না, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কার? না, কমপ্লিমেন্ট টু এ ভার্ব। এখন কোশ্চেন কোন ভার্ব? না, বি ভার্ব। তাহলে বি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে।
নেক্সট কোশ্চেন, দেয়ার ইজ এ রুমার, একটা গুজব রয়েছে। রুমারটা কি এখানে? গুজব। এটা কি? নাউন। রুমারটা কি? দ্যাট হি ইজ ডেড। তাহলে রুমারটা সম্পর্কে এক্সট্রা বলা হচ্ছে দ্যাট হি ইজ ডেড। তাই দ্যাটের পরে এখানে যেটা রয়েছে সেটা কি না, সেটা হলো ক্লজ। কি ক্লজ? দ্যাটের পরে যেহেতু রয়েছে দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাই সাব ক্লজ। তাহলে দেয়ার ইজ এ রুমার, এটা হয়ে গেল মেন ক্লজ। এখন কোশ্চেন হচ্ছে, এটা তো সাব ক্লজ হলো, কিন্তু কি সাব ক্লজ হবে? দেখো, দেয়ার ইজ এ রুমার, এখানে ইজটা কি ভার্ব? ইজটা হলো বি ভার্ব। বি ভার্বের পরেই বলা হচ্ছে রুমার। রুমার একটা নাউন। এবারে ওই নাউনটা, রুমারটা কি সেটাই বলা হচ্ছে। দ্যাট রুমারটা হলো যে, সে, অমুক তমুক তমুক, অর্থাৎ সে মৃত। তাহলে এখানে এই ক্লজটা রুমারের অর্থকে কমপ্লিট করছে, সেই কারণে কমপ্লিমেন্ট। কি বলা হবে? কমপ্লিমেন্ট বলা হবে। দেখো, এই ক্লজটার দ্বারা এখানে কিন্তু রুমারটা কি সেটা বলা হচ্ছে। তাহলে রুমার একটা নাউন। রুমারটা কি? দ্যাট হি ইজ ডেড, এটাও একটা নাউনের কাজ করছে। কার কাজ করছে? রুমার। রুমার কি? দ্যাট হি ইজ ডেড, সে মৃত। তাহলে নাউন, তার পাশে আরও একটা নাউন, তখন তাকে বলা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। কিন্তু দ্যাট হি ইজ ডেড শুধু নাউন নয়, নাউন ক্লজও বটে। নাউনের ভূমিকা পালন করছে এরকম একটা ক্লজ। এখানে আমরা দেখলাম দ্যাট হি ইজ ডেড, এটা নাউন ক্লজ এবং নাউনের পাশে বসছে, তাই এটাকে বলা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। তাহলে এখান থেকে আমরা আরও একটা জিনিস যেটা জানলাম, অ্যাপোজিশন টু এ নাউন হিসাবেও নাউন ক্লজ বসতে পারে। এই যে নাউন ক্লজ, তাহলে নাউন ক্লজটা নাউনের কাছেও বসতে পারে। দেখো, এরপরে আমরা দেখব নাউনের কাছে থেকে কোনো যদি ক্লজ ওই নাউনটা সম্পর্কে এক্সট্রা ডিসক্রাইব করে, তখন আমরা তাকে বলবো অ্যাডজেটিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। এবং তখনই জানবো নাউন ইন অ্যাপোজিশনওয়ালা এই নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে পার্থক্য কি। এখন এগুলো মাথায় ঢোকানোর দরকার নেই। নেক্সট, ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে, হি হ্যাজ কাম, এটা সত্য। সত্যটা কি না, যে সে এসছে। তাহলে সত্য সম্পর্কে বলছে, সত্য জিনিসটা কি সেইটা সম্পর্কে বলছে। তাহলে এখানে ইটটাকে, ইটটা নাউন। তাহলে এখানে বলা হচ্ছে এটা সত্য। কোনটা সত্য না, যে সে এসেছে। তাহলে এই যে সত্য জিনিসটা কি সেটাকে রেফার করছে। তাহলে এটাকেও আমরা বলবো নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন হিসেবে যে বসে সেটাও কিন্তু নাউন ক্লজ। কি ক্লজ? নাউন ক্লজ। তাহলে দ্যাট হি হ্যাজ কাম, নাউন ক্লজ। এবং এখান থেকে আমরা যেটা জানলাম যে নাউন ইন অ্যাপোজিশন হিসেবেও কিন্তু নাউন ক্লজ বসতে পারে। বুঝতে পারলাম? ইয়োর সাকসেস ডিপেন্ডস অন, তোমার সফলতা নির্ভর করে হাউ হার্ড ইউ ওয়ার্ক, কতটা কঠোরভাবে তুমি পরিশ্রম করছো তার উপরে। তাহলে সাকসেস ডিপেন্ডস অন, নির্ভর করছে তোমার কাজের ওপরে। তাহলে হাউ হার্ড ইউ ওয়ার্ক, এটাও হয়ে গেল নাউন ক্লজ। এবং যেহেতু একটা প্রিপোজিশনে পরে বসছে, তাহলে অবজেক্ট টু এ প্রিপোজিশন বলতে পারি, আবার একে আমরা অ্যাপোজিশন টু এ নাউনও বলতে পারি। নাউনের কাছে বসছে তোমার সাকসেস। সাকসেস কি জিনিস সেটা নির্ভর করছে তোমার কঠোর পরিশ্রমের উপরে, অর্থাৎ তুমি কতটা কঠোরভাবে কাজ করছো। তাহলে এটাও কিন্তু নাউন ইন অ্যাপোজিশনের কাজ করছে। অর্থাৎ দুরকমভাবে এটাকে নাউন ক্লজ বলা যেতে পারে। একটা হচ্ছে অবজেক্ট টু এ প্রিপোজিশন, আর একটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। নেক্সট, দেয়ার ইজ নো মিনিং ইন হোয়াট ইউ সে। দেখো, দেয়ার ইজ নো মিনিং, কোনো অর্থ নেই, নাউন। এবারে হোয়াট ইউ সে, এটা তো সাব ক্লজ। তার আগে বসছে কে? ইন। ইনটাকে প্রিপোজিশন। তাহলে অবজেক্ট অফ এ প্রিপোজিশন হিসাবেও এখানে হোয়াট ইউ সে কে নাউন ক্লজ বলতে পারি। আবার মিনিং যেহেতু একটা নাউন, নাউনের পাশে আরেকটা যখন নাউন বসে হোয়াট ইউ সে, যা তুমি বলছো, সেই হিসাবে এটাকে নাউন ইন অ্যাপোজিশনও বলা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম কত রকমভাবে নাউন ক্লজটা বসতে পারে। এক, ভার্ব। কার ভার্ব না, সাবজেক্ট অফ এ ভার্ব। দুই, অবজেক্ট অফ এ ভার্ব। তিন, অবজেক্ট অফ এ প্রিপোজিশন, যেটাকে আমরা কখনো কখনো অ্যাপোজিশন টু এ নাউনও বলতে পারবো,
কমপ্লিমেন্ট টু এ ভার্ব অর্থাৎ একটা ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে, বি ভার্বের পরে। কমপ্লিমেন্ট টু এ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। এছাড়া অ্যাপোজিশন টু এ নাউন, একটা নাউনের পাশাপাশি আরেকটা নাউন বসে অর্থাৎ আরেকটা নাউন ক্লজ বসে নাউন ইন অ্যাপোজিশনের মতোও কাজ করতে পারে। তো এইভাবে নাউন ক্লজ বার করতে হবে। তাহলে আমরা মোট শিখে ফেললাম নাউন ক্লজ কতভাবে ব্যবহার করা যায়, কোথায় কোথায় বসে, নাউন ক্লজ কাকে বলে। কিন্তু এত কিছু জানার পরেও আমাদের মূলত যেটা মনে রাখতে হবে, নাউন ক্লজ বার করার উপায় কি। দেখো, নাউন ক্লজ বার করার উপায় হচ্ছে, নাউনের জায়গা যদি কোনো ক্লজ দখল করে বা প্রোনাউনের জায়গা যদি কোনো ক্লজ দখল করে, তখন তাকে বলা হচ্ছে নাউন ক্লজ। এটা মনে রাখতে হবে। অথবা এটা যদি ভুলে যাও, সাবজেক্ট যেখানে বসে বা অবজেক্ট যেখানে বসে বা কমপ্লিমেন্ট যেখানে বসে সেইখানে নাউন ক্লজ বসবে, অর্থাৎ সেদিক থেকেও আমরা নাউন ক্লজ বার করতে পারি। সাবজেক্ট বার করতে গেলে কে বা কারা দিয়ে প্রশ্ন করা হয়, এছাড়াও কি দিয়ে প্রশ্ন করেও পাওয়া যায় সাবজেক্ট। এই তিনভাবে আমরা পেতে পারি সাবজেক্টকে, এবং সেই সাবজেক্টের ঘরে যখন কোনো ক্লজ বসবে তখন সেটাকে বলা হবে নাউন ক্লজ। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বেরোয়, তখনও কিন্তু সেই অবজেক্টের ঘরে যদি কোনো ক্লজ থাকে তাহলে সেটাও নাউন ক্লজ হবে। যদি বি ভার্বের পরে অর্থ সম্পূর্ণ করতে বা কমপ্লিট করতে কোনো ক্লজ বসে, তখনও সেটাকে বলা হচ্ছে নাউন ক্লজ। কেন কি, কমপ্লিমেন্ট হিসাবে তখন নাউন ক্লজটি বসছে। তো বাদ বাকি আমরা দেখে নিলাম কোথায় নাউন ক্লজ বসতে পারে। এক, নাউন ক্লজ কোথায় বসতে পারে, এই যে সাবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ ভার্ব, তারপরে কি ছিল, অবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ প্রিপোজিশন, পরেরটাতে কি ছিল, অবজেক্ট অফ এ প্রিপোজিশন, তারপরেটাতে কি ছিল, কমপ্লিমেন্ট টু এ ভার্ব, কমপ্লিমেন্ট টু এ ভার্ব, পরের দুটো ছিল। তারপরে কি ছিল, অ্যাপোজিশন টু এ নাউন, নাউনের পাশে আরেকটা নাউন, অ্যাপোজিশন টু এ নাউন। তারপরে কি ছিল, তারপরে ছিল অবজেক্ট টু এ প্রিপোজিশন বা নাউন ইন অ্যাপোজিশন, অবজেক্ট টু এ প্রিপোজিশন বা নাউন ইন অ্যাপোজিশন হিসেবেও বসতে পারে। তো এতগুলো ভাবে নাউন ক্লজ বসতে পারে, যেগুলো আমরা দেখে নিলাম আজকের এই ভিডিওতে। পরবর্তী ক্লজগুলো আমরা পরের ভিডিওগুলোতে পড়ব। তা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।